এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি দখলদারিত্ব দীর্ঘায়িত করার বিরুদ্ধে হিজবুল্লাহর হুঁশিয়ারি। শনিবার মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম প্রকাশ করবে হামাস। রুশ তেল সুদ নাগার ও মস্কোতে শতাধিক ড্রোন ছুড়েছে ইউক্রেন। বাড়ি ফিরলেও তাঁবুতেই ঠাঁই হবে গাজার বাসিন্দাদের। পুতিন কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফের বাড়তি মহড়া। ইসরায়েলি দখলদারিত্ব দীর্ঘায়িত করার বিরুদ্ধে হিজবুল্লাহর হুঁশিয়ারি। লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, দক্ষিণ লেবানন থেকে দখলদার বাহিনী প্রত্যাহারে ইসরায়েল দেরি করলে আবার এ দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন বলে গণ্য করা হবে। বৃহস্পতিবার হিজবুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে নির্ধারিত ৬০ দিনের বাহিরে লেবাননে তাদের সেনাদের আরো ৩০ দিন রাখার জন্য আমেরিকার কাছে লবিং করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ বলেছে ৬০ দিনের সময়সীমা লঙ্ঘন করলে তা চুক্তির স্পষ্ট লঙ্ঘন হবে এবং লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত বলে ধরে নেওয়া হবে। ২০২৩ সালে ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর হিজবুল্লাহ আন্দোলন ফিলিস্তিনদের প্রতি সমর্থন জানিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষতির সম্মুখীন এবং লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ২০২৪ সালের ২৭ নভেম্বর ইহুদিবাদী ইসরায়েল হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়। চুক্তি অনুসারে ইসরায়েলকে অধিকৃত শহরগুলো থেকে তার বাহিনী প্রত্যাহার করে লেবাননের সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তিরক্ষীদের কাছে নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য ৬০ দিন সময় দেওয়া হয়েছিল, যা ২৬ জানুয়ারি শেষ হবে। শনিবার মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম প্রকাশ করবে হামাস। গাজা যুদ্ধবিরতি চুক্তির আওতায় শনিবার মুক্তি পেতে যাওয়া ৪ জিম্মির নাম হামাস ইসরায়েলের কাছে হস্তান্তর করবে বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে যে তারা সেনা এবং বেসামরিক নাগরিক। তাদের সবাই নারী। ইসরায়েলে আটক ১৮০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে। গত রবিবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে দ্বিতীয় জিম্মি ও বন্দি বিনিময়। প্রথম বিনিময়ে ৩ জন ইসরায়েলি জিম্মির বিনিময় ৯০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল। হামাস আগামী ৫ সপ্তাহের মধ্যে মুক্তি পেতে যাওয়া বাকি ২৬ জিম্মি সম্পর্কেও তথ্য দিবে বলে আশা করা হচ্ছে। ২০২৩ সালে ৭ অক্টোবর থেকে গাজায় চালানো নির্বিচার ইসরায়েলি হামলায় ৪৬,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। রুশ তেল সুদ নাগার ও মস্কোতে শতাধিক ড্রোন ছড়েছে ইউক্রেন। রাশিয়ার একটি তেল সুদ নাগারে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। সেই সাথে মস্কোকে লক্ষ্য করে কমপক্ষে ১০০টি ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছে কিয়েভ। বলা হচ্ছে, যুদ্ধের সময় এককভাবে পরিচালিত সবচেয়ে বড় অভিযানগুলির মধ্যে এটি একটি। বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে মস্কোর দক্ষিণ পূর্বে রিয়াজান অঞ্চলে তেল সুদ নাগার এবং পাম্পিং স্টেশনের উপর দিয়ে একটি আগুনের গোলা উঠতে দেখা গেছে। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন, এখানেই হামলা চালিয়েছেন তারা। রাশিয়া জানিয়েছে তারা রিয়াজান এবং মস্কো সহ ১৩টি অঞ্চলকে লক্ষ্য করে চালানো ১২১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ অঞ্চলে একটি আবাসিক ভবনে রাশিয়ার একটি ড্রোন আঘাত করলে ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছে। ইউক্রেনের সেন্টার ফর কাউন্টার ডিসইনফরমেশনের প্রধান আদ্রি কোভালেনকো টেলিগ্রামে বলেছেন, রিয়াজানের একটি তেল সুদ নাগার এবং ব্রায়াস্কের ক্রেমনি প্ল্যান্টে আঘাত এনেছে। কিয়েভ জানিয়েছে যে এই স্থাপনাটি ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রের জন্য উপাদান তৈরি করে। সোশ্যাল মিডিয়া সাইট টেলিগ্রামে ব্লগাররা রিয়াজানে আগুন লাগার ছবি এবং ভিডিও পোস্ট করেছেন। বিবিসির যাচাই করা ফুটেজে দেখা গেছে, আগুন লাগার সাথে সাথে লোকজন গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছে।
বাড়ি ফিরলেও তাঁবুতেই ঠাঁই হবে গাজার বাসিন্দাদের। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের অংশ হিসেবে শনিবার আরও চায় ইসরায়েলকে মুক্তি দিবে হামাস। চুক্তি অনুযায়ী এরপর উত্তর গাজায় ফিরবেন বাসিন্দারা। সেখানে তাদের থাকার ব্যবস্থা করতে বৃহস্পতিবার থেকে তাঁবু টানিয়ে আশ্রয় শিবির তৈরি করা হচ্ছে, কারণ ইসরায়েলি বাহিনী এসব বাসিন্দার বাড়িঘর গুড়িয়ে দিয়েছে। গাজায় 15 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ উপত্যকাটি দৃশ্যত বিরান ভূমিতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার উত্তরাংশ। গাজায় জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় কোনো কিছু অবশিষ্ট নেই বলে জাতিসংঘ জানিয়েছে। গাজায় 19 জানুয়ারি থেকে প্রথম ধাপের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী ওই দিন 3 ইসরায়েলি নারীকে মুক্তি দেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান 90 ফিলিস্তিনি নারী ও শিশু। শনিবার নারী যোদ্ধা, বেসামরিক নাগরিক সহ 4 ইসরায়েলকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিপরীতে ইসরায়েলের কারাগার থেকে 180 ফিলিস্তিনি মুক্তি পাবেন। প্রথম ধাপের 42 দিনের যুদ্ধবিরতিতে মোট 33 ইসরায়েলকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। বিনিময়ে 1800 জনের মতো ফিলিস্তিনি মুক্তি পেতে পারেন। 4 ইসরায়েলকে মুক্তি দেওয়ার পর শনিবার হাজারো ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরবেন। তাদের জন্য সেখানকার বিধ্বস্ত ভবনের পাশের খোলা জায়গায় তাঁবুর আশ্রয় শিবির তৈরির কাজ চলছে। পুতিন কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীঘ্রই বৈঠক করার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবন্ধী ও পারমাণবিক অস্ত্র নির্মূলে কাজ করতে তিনি দ্রুত পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। গত 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই ইউক্রেন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এখন উপদেষ্টারা বলেছেন যুদ্ধ বন্ধে কয়েক মাস সময় লেগে যেতে পারে। গত সোমবার যুক্তরাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করেছেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের চলমান সম্মেলনে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমি সত্যি চাই শীঘ্রই পুতিনের সঙ্গে দেখা করে যুদ্ধ বন্ধ করি। ট্রাম্প বলেন, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নয় বা অন্য কিছুর দিক থেকে নয়, এ যুদ্ধে লাখ লাখ জীবন নষ্ট হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের সত্যি সেই যুদ্ধ বন্ধ করতে হবে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্তে বিএসএফ এর বাড়তি মহড়া। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে দুই দেশের মধ্যবর্তী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহড়া অভিযান চালায়। এই মহড়াকে বলা হচ্ছে অপস অ্যালার্ট বা অপারেশনস অ্যালার্ট। বৃহস্পতিবার কলকাতায় বিএসএফ এর পূর্ব অঞ্চলের কমান্ডের সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএসএফ এর ইস্টার্ন কমান্ড বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের ৭৬তম প্রজান্তর দিবসের প্রাককালে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কথা মাথায় রেখে অপস অ্যালার্ট শুরু করার কথা ভাবা হয়েছে। ভারত বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার সীমান্তের সব স্থানে যেখানে মাঠ পর্যায়ে বাহিনী ফিল্ড ফরমেশন রয়েছে সেখানে এ মহড়া হবে।